আবারও স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। এবার দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের আরও কিছু সংবাদ। প্রধান উপদেষ্টার চীন সফরকে গতানুগতিক বললেও এর অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে দুই দেশের সরকার প্রধানের সাথে আলোচনা হতে পারে। তবে বিশ্লেষকদের ধারণা, বিনিয়োগের ক্ষেত্রে চীন হয়তো বাংলাদেশে নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করবে। নাহিদ সিরাজি নিম্মি রিপোর্টে। ২৬শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এটি রাষ্ট্রীয় সফর না হলেও দেশের জন্য কৌশলগত এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এই সফরের প্রাপ্তি নির্ভর করবে দেশটির সঙ্গে সম্পর্কের ওপর। বিশ্লেষকরা বলছেন, চীন বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার এই সফর পূর্ব নির্ধারিত থাকায় এটি একটি গতানুগতিক সফর। তবে সই হতে পারে কয়েকটি চুক্তি। ২-৩ বছর ধরেই কিন্তু এই বিষয় নিয়ে কথাবার্তা বলেছে, কাজও করা শুরু করেছে। বেশ কতগুলো অনুষ্ঠান হবে এবং যেহেতু চিফ অ্যাডভাইজার এখন আছেন, উনি এই জন্য যাচ্ছেন এই ৫০ বছরের এই সেলিব্রেশনটাকে। এই মুহূর্তে দেখছি যে বাংলাদেশের নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। সেখানে এটা একটা আমাদের জন্য আমাদের রেজিম স্টেবিলিটি বলেন সেটার জন্য এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তির জায়গা। আলোচনা হতে পারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়েও। তবে সংকট সমাধানে প্রয়োজন মিয়ানমারের সাথে বৈঠক। এখান থেকে বেজিংয়ে গেল বা চীনে গেল এবং সমাধান হয়ে যাবে, এটা হওয়ার কথা না। এখানে নতুনভাবে চিন্তাভাবনা করা দরকার যে কোনটা করলে আরাকান আর্মি এবং তৎমদ তারাও মনে করবে যে তাদেরও লাভ হবে। সেই কাজগুলো আমি মনে করি এখনো বাকি আছে। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটা কথাবার্তা বা একটা ক্ষেত্র তৈরি করে দিতে পারে। ঋণের ক্ষেত্রে সুদের হার নির্ভর করবে কোন ধরনের প্রকল্পগুলোতে এর সহযোগিতা বাংলাদেশ নেবে। বিগত সরকারের আমলেও সুদের হার কমানো নিয়ে একাধিক আলোচনা হলেও তারা সুস্পষ্টভাবে কিছুই জানায়নি। বিগত সরকারও এটা নিয়ে আলোচনা করেছে, তখনও বলা হয়েছে যে তারা এটা দেখবে। মাঝখানে আমাদের ফরেন পলিসি অ্যাডভাইজার সে গিয়েছিলেন, তাকেও সে একই কথা বলেছে যে আমরা এটা দেখব। আমি মনে করি এবারও তাই বলবে। আমরা কি ধরনের প্রজেক্টসগুলো নিচ্ছি, সেখানে আমাদেরকে সতর্ক অবশ্যই হতে হবে। নির্বাচিত সরকার না এলে চীন বড় ধরনের বিনিয়োগ বাংলাদেশে করবে না বলেই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এমন জায়গায় ইনভেস্ট করতে চাইবে না যেখানে তার ক্যাপিটাল মূলধনটা ঝামেলায় পড়বে। তো যার জন্য স্টেবিলিটি চাওয়াটাই মুখ্য। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। কোনো কোম্পানি পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করার অনুমতি পাবে কিনা তা নিয়ে স্টক এক্সচেঞ্জের মতামতই যেন প্রাধান্য পায়। সেভাবে আইপিওর আইনি বিধান সংশোধনের প্রস্তাব করেছে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স। বিএসইসিতে টাস্কফোর্স আইপিও সংক্রান্ত সুপারিশমালা জমা দিয়েছে। ব্যাংক থেকে যেসব কোম্পানি ১,০০০ কোটি টাকা বা এর বেশি ঋণ নেবে সেসব কোম্পানির তালিকাভুক্তি বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। এছাড়া স্থির মূল্য পদ্ধতিতে ৩০ কোটি টাকার কম মূলধনের কোনো কোম্পানিকে মূল বাজারে তালিকাভুক্ত না করা এবং বুক বিল্ডিং পদ্ধতিতে ৫০ কোটি টাকার কম মূলধনের কোনো কোম্পানিকে মূল বাজারে তালিকাভুক্ত না করার কথা বলা হয়েছে। পাশাপাশি আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫০% এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৫০% শেয়ার সংরক্ষিত রাখার প্রস্তাব করেছে টাস্কফোর্স। ঈদের ছুটিতে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন বা এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে, পয়েন্ট অফ সেল, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সার্বক্ষণিক সচল থাকার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। এই সংক্রান্ত এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, টানা ৯ দিনের ছুটিতে এটিএম বুথে সেবা সার্বক্ষণিক সচল রাখতে হবে। পাশাপাশি বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান এবং বুথে পর্যাপ্ত টাকার সরবরাহ থাকতে হবে। সার্বক্ষণিক নিরাপত্তা কর্মীদের সতর্ক অবস্থান সহ সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের বুথ পরিদর্শন করার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে আগামী শুক্রবার ও শনিবার রাজধানী সহ শিল্পাঞ্চলে ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক প্রয়োজনে অত্যাবশ্যকীয় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠানের বিদেশ ভ্রমণ সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ভ্রমণ করতে পারবেন। তবে ফাইন্যান্স কোম্পানির যেসব কর্মকর্তা কর্মচারীর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পৃথক নির্দেশনা রয়েছে তা পালন করতে হবে। 2022 সালের 29 মে সার্কুলার জারি করে ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ, স্টাডি ট্যুর, এক্সপোজার ভিজিট ও সভা ও সেমিনারের অংশ নিতে বিদেশ ভ্রমণ বন্ধ রাখতে বলা হয়েছিল। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকির সূচক 202 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 37,811 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 467 পয়েন্ট কমে অবস্থান করছে 23,438 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআইয়ের সূচক, এটি 45 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,981 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,368 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 1 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 17 পয়েন্ট কমে অবস্থান করছে 77,966 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 6 পয়েন্ট কমে অবস্থান করছে 1,183 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মে 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $73.02, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল $0.02 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3016, যা আগের দিনের চেয়ে $5.21 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $33.13, যা আগের কার্যদিবসের তুলনায় $0.11 বেশি। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 13,284 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেড মে 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 547 সেন্টস, যা আগের দিনের চেয়ে 1.25 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 65.70 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.28 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 19.26 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.46 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 41.82 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.33 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 50 পয়সায়, বিক্রি করছে 122 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 153 টাকা 46 পয়সা এবং বিক্রয় মূল্য 161 টাকা 94 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 129 টাকা 62 পয়সা, বিক্রি হচ্ছে 137 টাকা 24 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 77 পয়সায় আর বিক্রি হচ্ছে 84 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 84 টাকা 45 পয়সায়, বিক্রি করছে 87 টাকা 6 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 34 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 51 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 28 পয়সা এবং বিক্রয় মূল্য 32 টাকা 91 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 27 টাকা 20 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 27 টাকা 96 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। 21 এর সঙ্গেই থাকুন।